আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা যে যেখানে আছেন আপনাদের সকলকে স্বাগতম। আমরা আইকি ক্লাসরুমের পক্ষ থেকে ইলমে নাহু এর ফুল কোর্স এর ভিডিও করছিলাম কিংবা এখান থেকে ফুল কোর্স এর মানে এই কোর্সটা কমপ্লিট করছিলাম ইলমে নাহু সম্পর্কে। তো আপনারা যারা ইলমে নাহু সম্পর্কে বুঝতে চান, জানতে চান তাদের জন্য আজকের একটা নতুন টপিক। এই টপিকটাই হচ্ছে সর্বশেষ টপিক। আমল করা মানে যে সকল আ বলা হয় যে সকল হরফ বা যে সকল এই আমল মানে যে সকল শব্দ বাক্যের শব্দের শুরুতে এসে কিংবা বাক্যের শুরুতে এসে বাক্যের শেষে বা বাক্যের শব্দের শেষে আমল করে বিভিন্ন অবস্থা সৃষ্টি করে সেগুলো কিন্তু আমরা এতদিন দেখে এসেছি। সেটা ছিল প্রকাশ্য আমেল, আমেলে লাফজি বলেছিলাম। মানে যে আমেলগুলা মানে প্রকাশ্য রূপে যে প্রিপজিশন বা যেটাকে আমরা বাংলা ভাষায় প্রিপজিশন, ইন্টারজেকশন বা কনজাংশন ইংলিশ ভাষায় বলি, যেগুলো এসে এসএম এর শেষে বা ফেইলের শেষে বিভিন্ন অবস্থা সৃষ্টি করেছিল সেগুলো কিন্তু প্রকাশ্য রূপে দেখছিলাম যে এই শব্দটা যেরকম বা এসে কফে কলামের নিচে ইয়া দিয়েছে, জের দিয়েছে, এরকম শিখেছিলাম। এবার লান এসে ফেলের নিচে ফেলের শেষে অক্ষরে জবর দিয়েছে, এরকম শিখেছিলাম না? আবার জজম দিয়েছে, এরকম অনেক কিছু শিখেছিলাম। ইন এসেছিল, মান এসেছিল, অনেক ধরনের কিছু ছিল। তো আজকের যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, অপ্রকাশ্য আমেল বা আমেলে মানুবি। অপ্রকাশ্য আমেল বা আমেলে মানুবি এটা কি? এই জিনিসটা হচ্ছে আপনার যে কিভাবে এই ব্যাপারটাকে আপনি হ্যান্ডেল করবেন। যে দেখা যাচ্ছে যে আপনারই ওটা কি বলা হয় যে আপনার অনেকে বাক্য দেখবেন কিংবা অনেক এসএম দেখবেন যে এসএম গুলো শেষে পেশ হয়েছে, কিন্তু কেন পেশ হয়, কি কারণে পেশ হয় সে কিন্তু আপনি জানেন না। যেরকম আমি যদি একটা বলি উদাহরণ আপনাকে, কয়লামুন, ঠিক আছে, কয়লামুন, আচ্ছা এই শব্দের শেষে কেন পেশ হলো? হ্যাঁ, এখানে তো জবর দিতে পারতাম, জের দিতে পারতাম, এগুলো তো আমি দিতে পারতাম, দুই জবর দুই জের দুই পেশ, এগুলো কিংবা সাকিন করতে পারতাম। কিন্তু কেন পেশ হলো প্রশ্ন যদি থেকে যায়, এই প্রশ্ন অবশ্যই থাকবে কেন হয়। এটা না হয় বুঝলাম কি কারণে, এটা আমরা একটা আরবদের ওজন আছে, সেই ওজন অনুসারে আমরা এটা করলাম, আমরা ওজন অলরেডি শিখেছি। তো এটাকে শেষ অক্ষরে কেন পেশ দিলাম? এখানে তো আমি জের দিতেও পারতাম, হুম, সেটা তো হতে পারতো, কিন্তু কেন হলো সেই বিষয়গুলো সম্পর্কে আজকে এখানে আলোচনা করা হবে। আর সেটা 5টা টপিক নিয়ে মানে 5টা বিষয়ের উপরে বেস করে তৈরি হয়, সে ব্যাপারটা আমরা আজকে দেখব। তো চলুন আমরা আর কথা না বাড়াই, এর ব্যাপারে মানে এই ব্যাপারে চলে যাই। আমলে মানবী কাকে বলা হয়, মানে আমলে মানবী এর পরিচয় যদি আমরা একটু জানি আগে। এর এর পরিচয় এর পরিচয় হলো যে যে সকল আমেল, হুম, যে সকল আমেল কি, যে সকল আমেল বাক্যের মধ্যে অপ্রকাশ্য থাকে, বাক্যের মধ্যে, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, আমেলে মানবিক যদি আপনি বুঝতে হয় তাহলে এটা বুঝতে হবে যে সকল আমেল বাক্যের মধ্যে কি অপ্রকাশ্য মানে প্রকাশ্য রূপে আসে না। অন্যান্য যেগুলো আমরা শিখেছি, হ্যাঁ, যে আছে যে এসএম কিছু ছিল, বা অন্য একটা এসএম এর শুরুতে এসে আমল করেছে বা ফেলের শুরুতে আমল করেছে, হরফ ছিল সেটা শিখেছি, ঠিক আছে, ফেল ছিল কিছু, ফেল অন্য ফেলের শুরুতে বা এসএম এর শুরুতে এসে আমল করেছে, সেগুলো শিখেছি, যেটাকে আমেলে লাফজি হিসেবে আমরা চিনতাম। কিন্তু আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আমেলে মানবী, এরপরে আর আরবি ব্যাকরণের কিছু নেই। আরবি ব্যাকরণে এই 16 প্রকার এসএমটাকে একটু ভালো করে জানতে হয়, আর আমেলে লাফজিটাকে ভালো করে জানতে হয়, আর এই যে আমেলে মানবীটা একটু ভালো করে জানতে হয়। দ্যাটস এনাফ। এটাই হচ্ছে আরবি ব্যাকরণের মূল জিনিস। আরবি ব্যাকরণ কত কঠিন এই ব্যাপারটা আপনারা এখন হিসাব নিকাশ করে বুঝে নেন যে আসলে কি কঠিন না সহজ। 3টা টপিক, আরবি ব্যাকরণের 3টা টপিক, সেই 3টা টপিকের ভিতরে আরো ক্লাসিফিকেশন, সেগুলো আমরা দেখেছি। তো এখন আসেন, যে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমেলে যে সকল মানে এটার যে আমরা ডেফিনেশনটা দিলাম সেই ডেফিনেশনটা হচ্ছে এই, যে সকল মানে আমেলে মানবী এর ডেফিনেশন, যে সকল আমেল বাক্যের মধ্যে অপ্রকাশ্য থেকে কাজ করে বা আমল করে, বাক্যের মধ্যে মানে ওই বাক্যের মধ্যে যে শব্দগুলো থাকে সেই শব্দ বা বাক্যের শেষ অক্ষরে বিভিন্ন অবস্থা সৃষ্টি করে। একটু আগে যে দেখেছিলাম কলামুন শেষে পেশ দিয়েছে, কেন দিয়েছে, কি কারণে দিয়েছে, এই ব্যাপারটা প্রশ্ন থাকে, ওই ব্যাপারটাই স্পষ্ট করে এই আমেলে মানবী কি কারণে হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আমেলে মানবী এর পরিচয়। আচ্ছা, এই আমেলে মানবী এবার এর প্রকারভেদ, ঠিক আছে। এখন যদি আসি যে এর প্রকারভেদ, হ্যাঁ, এর এক প্রকারভেদ, প্রকার, এর প্রকার কত, এর প্রকার হচ্ছে দুটি, এর প্রকার কত, দুটি।
নাম্বার ওয়ান, নাম্বার ওয়ানে কি আছে? ঠিক আছে, নাম্বার ওয়ানে হচ্ছে ইবতিদা, নাম্বার ওয়ানে হচ্ছে ইবতিদা, ইবতিদা। নাম্বার টু এ হচ্ছে কি ফেলে মুজারি, নাম্বার টু এ হচ্ছে ফেলে মুদারি। এটা কেমন ধরনের কথা? হ্যাঁ, দেখেন এই ইবতিদাটা অনলি ফর এস এম এর ক্ষেত্রে, হ্যাঁ, এটার ইউজটা হচ্ছে অনলি ফর এস এম। তার জন্য এটা এস এম এর ক্ষেত্রে, আর এটা শুধুমাত্র ফেইলের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি যে আমলে ইবতিদা। আমরা এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, ই এক্স এক্সাম্পলটা যদি আমরা লক্ষ্য করি, এক্সাম্পলটা হচ্ছে যেরকম আল কলামু, আল কলামুন জামিলুন। এই যে দেখেন, এটা শেষে যে কারণে পেশ, এটা শেষেও সেই একই কারণে পেশ। এগুলা সম্পর্কে আমরা এই যে একটু পরে ঢুকবো, এর আগে জানি যে এখন কে পেশ দিল এদের শুরুতে। এটা শুরুতেও কিছু নাই যে পেশ দেওয়ার মতো কিছু আজ থাকবে, এটা শুরুতে পেশ দেওয়ার মতো কিছু থাকবে, এরকম কিছুই নাই। কিন্তু দোনোটা এসএম, এটা দোনোটাই এসএম। কিন্তু আবার একভাবে এটা বলবো সিফাত মৌসুফ, ঠিক আছে, সিফাত মৌসুফ এটা পরে আসি, সেই হিসাবটা আমরা পরে করবো, কিন্তু দোনোটা এসএম অবস্থায় আছে। তো এখন যে সিফাত থাকে সেও তো একটা এসএম, ঠিক না, মৌসুফ থাকে সেও তো একটা এসএম। তো এখন এই ব্যাপারটা হচ্ছে ইবতিদা। দেখেন এই ইবতিদা আমলটা কাজ কি, এর শুরুতে একটা অপ্রকাশ্য আমেল আছে। এই অপ্রকাশ্য আমেলটা কি আছে, সেটা আমরা আস্তে ধীরে বড় উপরে যখন হেদায়েতুন নাহু যাব তখন আরো বিস্তারিত আলোচনা করব কি থাকে, যে কারণে এটা পেশ হয়। তো এখন আমরা এতটুকু জেনে রাখি, বেসিক ক্লাস তো, যে এটা শুরুতে একটা কি আছে, অপ্রকাশ্য আমেল আছে, সে কারণে এটাকে জের দিয়ে পেশ দিয়েছে। এটাই পেশ হওয়ার কারণে, এ কারণে এটাও পেশ হয়েছে, যে এটাই এটা প্রথম প্রথম ইসিমকেও পেশ দিয়েছে, এটাকেও পেশ দিয়েছে। অথবা এটা পেশ হওয়ার কারণে এটাও পেশ হয়েছে, মানে এটাকে তাবি মাতবু, একটু পরে আমরা বলবো তাবি মাতবু কাকে বলে। তো এখন এটা কি, কলমটি সুন্দর, কলমটি সুন্দর একটা বাক্য হয়ে গেল, ঠিক না, কিংবা একটা বাক্যাংশ হয়ে গেল, বাক্য না। এই কলমটি সুন্দর। এখন যদি বলি হাদা কলম, যে দেখেন আপনি একটা জিনিস কি দেখতে পাচ্ছেন, যে আপনি কিন্তু অলরেডি বাক্য তৈরি করা শিখে গেছেন, মানে অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছেন আরবির, যে হাদা কলামুন জামিলুন, এই কলমটি সুন্দর, এই কলমটি সুন্দর। হ্যাঁ, এবার বলতে পারেন হাযিহি সাব্বারাতুন জামিলাতুন, এই ব্ল্যাকবোর্ডটি সুন্দর, ঠিক আছে। আর এভাবে বলতে পারেন যে আনতা 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 মুদাররিসুন, আপনি শিক্ষক, কি আসওয়াদুন, আপনি শিক্ষক কালো, ঠিক আছে, আপনি কালো শিক্ষক, এভাবে বলতে পারেন না। কিংবা আপনি আমাকে বলতেন ওয়াসিখা, আপনি একটা খারাপ শিক্ষক, কিংবা নোংরা শিক্ষক, এভাবে বলতে পারেন। আমরা তো নোংরা পচায় শিক্ষকরা, এরকমই তো হয়ে থাকে, ঠিক না, আমাদের কোনো ডিমান্ড থাকে নাকি, দাম আছে নাকি, ঠিক না। এই জন্য আর কি জাস্ট বললাম। তো যারা দাম দেয় তারা ভালো, আর যারা দেয় না তো তাদের নেই। তো শিক্ষকদের মূল্যই কম যারা আমরা শিখাই, এই কারণে আমাদের এই যারা আছেন আমাদের ভিডিওগুলোতে বেশি একটা মনোযোগ দিয়ে দেখতে চান না আপনারা, ঠিক আছে, ভালো কিছু শিখতে চান না। আমরা চাই জাতি উন্নত হোক, আপনারা চান না। তো আসেন, তো এই ব্যাপারটা আমরা শেষ করলাম, যে ফেলে মুজারি। আচ্ছা, এরপরে এটা শিখলাম ইবতেদায়ের, এটা এটা কি শিখলাম এক নম্বরের, এক নাম্বার সম্পর্কে আমরা এটা বুঝলাম। এবার আসি দুই নাম্বারে, যে আমরা কি এটা এক নাম্বার। এবার আমরা দুই নাম্বারে শিখি, দুই নাম্বার হচ্ছে ফেলে মুজারি। আচ্ছা, এখন যদি আপনাকে বলা হয় যে ইয়ানসুরু, সাধারণ যেটা বুঝতে বুঝতে আমরা অভ্যস্ত সেটা বললাম, ইয়ানসুরু। এই যে সে পেশে যে একটা দিল, পেশ দিল শেষাক্ষরে রয়ের উপরে, এই পেশটা কে দেয়? ফেলে মুদারির শেষে যে পেশটা দিল, এটা কে দিল? শুধুমাত্র ফেলে মুদারির ক্ষেত্রে এখানে কিন্তু বলা আছে, এটা শুধুমাত্র ফেলে মুদারির ক্ষেত্রে এই আমেলে মানবীটা। তো এই জিনিসটা যে দেওয়া হলো ইয়ানসুরু, এটা কিসের ক্ষেত্রে? এটা কিসের ক্ষেত্রে? শুধুমাত্র ফেলে মুজারির ক্ষেত্রে, ফেলে মাদি এগুলো আমর নাহি এগুলোর ক্ষেত্রে না, শুধুমাত্র ফেলে মুজারির ক্ষেত্রে। তো এই ফেলে মুজারির ক্ষেত্রে শেষে যে পেশটা দিল, এটা শুরুতে একটা আমেলে ইবতিদা আছে, মানে আমেলে কি ইবতিদা না, এটা আমেলে ইবতিদাটা থাকে কার, ইসমের শুরুতে। আর এটা শুরুতে একটা আমেলে মানবী আছে, মানে অপ্রকাশ্য, সেটা আমরা
ওই যে বলছি হেদায়েতুন নাহতে যখন যাবো তখন বলবো। জাস্ট এটা জেনে রাখি যে এটা শুরুতে একটা আমেল থাকে, তাই এটা শেষে একটা পেশ হয়, না হয় পেশ হতো না। এখন যদি বলি ফেলে মুদারিতে কেন পেশ, হ্যাঁ নিয়ম এটা না, কেন নিয়ম হলো কেন সেটা আমাদের জানতে হবে না? অবশ্যই সে আলোচনা আমরা সামনে করব যখন বিস্তারিত যাব। তো এ ছিল আমাদের আমেলে মানবী এর পরিচয়। তবে আমেলে মানবীর ক্ষেত্রে আমরা জানলাম যে সকল আমেল বাক্যে মানে বাক্যের মধ্যে অপ্রকাশ্য থেকে কি করে বাক্যের এসএম বা ফেলে বা বাক্যে আমল করে সেটাকে বলা হয় আমেলে মানবী। আমেলে মানবী দুই প্রকার, এক নম্বর হচ্ছে ইবতিদা আর একটা হচ্ছে ফেলে মুজারি। ইবতিদা কি? এই ইবতিদাটা আমরা এখানে দেখলাম যে এটা শুধুমাত্র এসএম এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর ফেলে মুজারি এখানে শুধুমাত্র এটা ফেলে মুজারির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এ হচ্ছে আমেলে মানবী এর পরিচয়। এখন এই আমেলে মানবী তো বুঝলাম, ভালো কথা স্যার। এই ব্যাপারটার সাথে এখন যে বিষয়টা এটা আমরা আরো একটু বুঝতে চাই বিস্তারিত। এই ব্যাপারটা না বুঝলে আমরা কিভাবে সামনের দিকে আগাবো? এবার আসি আমরা এই ব্যাপারটা একটু ডিটেলস, কে কে এরকম আমেলে মানবী হিসাবে কাজ করে, কে কে আমেলে মানবী হিসাবে কাজ করে, এখন সেটা আমরা জানবো। চলেন, তাহলে সেটা জানতে গেলে আমাদের একটু তাবি বুঝতে হবে। সেটা কি বুঝতে হবে? সেটা হচ্ছে তাবি। এই আমেলে মানবী কারা কারা, আমেলে মানবীর আন্ডারে কারা কারা আছে অধীনে, এরা এখন আমরা শিখবো। তাহলে আমেলে মানবী বুঝতে হলে তাবি মাতবু এই দুইটা জিনিস আমাদেরকে একটু এখন বুঝবো। এটা বুঝলে আমেলে মানবী এর কাজ কি সেটা একটু দেখবো। আমরা বিস্তারিত ব্যাখ্যা করব না আজকে, তো হালকা একটু বেসিকের সাথে যে আমেলে মানবীর সাথে কি কি রিলেট, এর সাথে তাবিয়া, এর সাথে কি আছে একটা জিনিস, এটা হচ্ছে তাবিয়া মাতবু, ঠিক আছে? এর সাথে এর সাথে কিংবা এটা বুঝতে হলে এভাবে লিখে দিই, এটা লিখি, এটা না লিখে এটা বুঝতে হলে আমেলে মানবী এটা বুঝতে হলে কি, এটা বুঝতে হলে তাবিঈ ও মাতবুউ বুঝতে হবে হবে বা চিনতে হবে। আচ্ছা, আমেলে মানবী এর এটা যদি জানতে চাই বা বুঝতে চাই তাহলে তাবি মাতবুউ বুঝতে হবে। তাবি মাতবুউটা কি? এই যে শুরুতে আমরা বললাম এটা শুরুতে কিছু নাই, কিন্তু এটা শেষে পেশ দিল, জবর দিল, এত কিছু দিল, কে দেয়? জবর দেয় সেটা বলতে পারি, কিন্তু স্বাধীনভাবে যখন একটা এসএম থাকে শেষে যে পেশ দিল কিংবা ফেল মুজারি শেষে যে পেশ দিল, কে দিল, সে ব্যাপারটা ক্লিয়ার হতে হবে না? সেটার একটা হালকা ব্যাখ্যা আমরা এখন দেখবো। এটার বিস্তারিত ব্যাখ্যাটা আবার ওই বললাম হেদায়েতুন নাহতে। হালকা ব্যাখ্যাটা হচ্ছে এই তাবি মাতবু, তাবি মানে অনুসরণকারী, আর মাতবু হচ্ছে যাকে অনুসরণ করা হয়, ঠিক আছে? যাকে অনুসরণ করা হয়, ঠিক আছে? তাবি হচ্ছে অনুগামী বা অনুসরণকারী। তাবি মানে কি? অনুগামী বা এটা এই যে এটার অর্থ হচ্ছে যে তাবি, আমরা দেখব অনুসরণ বলতে কি বোঝায়। হ্যাঁ, অনুসরণকারী, অনুসরণকারী, ঠিক আছে? আর মাতবু, মাতবু অর্থ যেটা আমরা এখন দেখব যে অনুগামী। মাতবু এটা কি? অনুগামী, মানে এটা ওই তাবিকে অনুসরণ করে। মাতবুকে তাবিকে অনুসরণ করে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই তাবি কতগুলো, আচ্ছা, তাবি মানে অনুসরণকারী, আর এই তাবি কাকে অনুসরণ করে? তাবি মাতবুকে অনুসরণ করে। তাবি কাকে? এই মাতবুকে অনুসরণ করে। হুম, এই অনুসরণকারী কাকে অনুসরণকারী? কারণ অনুসরণকারী অনুসরণ করে কাকে? মাতবুকে। এটাকে। হুম, তাবিয়া। তাইলে এই ব্যাপারটা আমরা যেটা বুঝলাম, একে অনুসরণ করে কাকে? মাতবুকে। তাবি মাতবুকে অনুসরণ করে। এই অনুসরণ করে দেখেই
এই আমরা এই বলি যে বাক্যের শুরুতে আমেল না থাকা সত্ত্বেও কি হয়, জবরজের পেশ আমরা যে শেষে বলি যে বিভিন্ন রকম অবস্থা হয় কিভাবে। দেখেন, তাহলে আমরা এখন এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল দিলে সবচেয়ে বেস্ট হয়, ঠিক না? এক্সাম্পল হচ্ছে সবচেয়ে উত্তম মাধ্যম, যেটা সবচেয়ে বুঝার সুবিধা। ঠিক আছে, এই বেস্ট ওয়েটা আমাদের ছাড়া যাবে না। তাহলে এখন যদি বলি যে হাদা কলামুন না বলে আমরা অন্যটা বলি যে কলামুন জাইয়িদুন। হুম, এই যে দেখেন, এইটার যে কারণে পেশ হয়েছে এটাও ওই একই কারণে পেশ হয়েছে। আর এই জাইয়িদুনের যে পেশটা হয়েছে না, এই পেশটা কাকে অনুসরণ করে হয়েছে? এই যে ওকে অনুসরণ করে এই পেশটা হয়েছে। কাকে? জাইয়িদুন পেশ কার অনুসরণ করে নিয়েছে? এ কলামুন। তো এর সামনে একটা কি আছে? আমেলে ইবতিদা। কি আছে? ইবতিদা আছে। ঠিক আছে, ইব ইবতিদা আছে, ইবতিদা আছে, শুরুতে একটা আমেলে ইবতিদা আছে। সে আমেল ইবতিদাটা এসে এইটাকেও পেশ দিয়েছে। এটা পেশ দেওয়ার কারণে এটা হয়েছে আহ, তার ইয়া পেশ। ঠিক আছে, এটাকে অনুসরণ করে এটা এটা মানে এইটা একে অনুসরণ করেছে। তার মানে এটা হচ্ছে কি? মাতবু। এটা হচ্ছে মাতবু। আর এটা হচ্ছে কি? তাবি। ঠিক আছে, এটা হচ্ছে কলামটা হচ্ছে কি? মাতবু। আর এই জাইদ হচ্ছে কি? তাবি। কারণ এই এই জাইদ শব্দটা কলামকে অনুসরণ করেছে, তাই এই কারণে এটা পেশ হয়েছে। ঠিক আছে, এ হচ্ছে তাবি এবং মাতবু এই ব্যাপারটা। তো আমরা এখন এই ব্যাপারটা সম্পর্কে জানলাম, তাবি কি এবং মাতবু কি। তো আমরা এখন এর প্রকারভেদ দেখব, তাবি কত ধরনের হতে পারে এই ব্যাপারটা। কারণ আমরা আমেলে মানবী তো বুঝতে হবে, ঠিক না? আমেলে মানবী বুঝতে হলে তাবি মাতবু বুঝলাম। তাবি মাতবু, এই তাবিটা এরকম কত ধরনের তাবি হতে পারে? যে তাবি মানে সাহাবাই যে বলে তাবে তাবি আমি মুস্তাহিদিন সাহাবাই کرام, মানে একজন আরেকজনকে অনুসরণ করছে সেটাই। মানে এখানে একটা শব্দ আরেকটা শব্দকে অনুসরণ করে সে এই অরব গ্রহণ করবে। এই যে এখানে জাইদ যে পেশটা গ্রহণ করেছে কাকে অনুসরণ করে? কলামকে। ঠিক এরকম ভাবে মাতবুআকে অনুসরণ করবে সবসময় কাকে? কে? তাবি সবসময় মাতবুআকে অনুসরণ করবে। তো এখন এরকম এই তাবি কত ধরনের হতে পারে এখন আমরা সেটা যদি একটু দেখি। তাবি 5 ধরনের হবে। কয় ধরনের হবে? তাবি 5 ধরনের হবে। ঠিক আছে, এতটুকু তো বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি না? তো আমরা এখন এটা বেসিকটা বুঝলাম। তো আশা করি যদি না বুঝেন ভিডিওটা একটু ভালো করে টেনে আবার দুই একবার দেখেন। এখানে না বুঝার কিছু নেই, আমি সেভাবেই বলার চেষ্টা করেছি যাতে করে আপনারা ব্যাপারটা বুঝেন। আমি কঠিন ভাষায় কিছুই এখানে বলিনি। ঠিক আছে, তো আমাদের একটা আহ, সবসময় আমাদের একটা কথা খেয়াল রাখতে হবে, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট, যে আমরা বলি যে ইটস ইম্পর্টেন্ট আমাদের জন্য একটা বিষয় ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে প্র্যাকটিস যে ম্যাক্সিমাম টায়ার্ড দেন পারফেক্ট। যে প্র্যাকটিস মানে যে যত বেশি করতে পারবো সে তত বেশি এই ব্যাপারটা বুঝবো, কোনো একটা বিষয়, যে কোনো বিষয় প্র্যাকটিস এটাই। যে এটা এই তাবিআটা 5 ধরনের হবে। তাবিআটা 5 ধরনের হবে। তাবিআ এটা 5 প্রকার। এটা 5 প্রকার। মানে এই অনুসরণকারী অনুসরণকারী শব্দ বা এসএম আছে 5 প্রকার। অনুসরণকারী এসএম, এই এসএম গুলো শুধুমাত্র 1 নম্বর নিয়ম, ফেল মুদারিটা এটা একটা ফিক্সড, ওটা কথা শেষ। ফেল মুদারিটার প্রয়োজন হবে না। কিন্তু এখন যেটা হবে এসএম এরটা, যে আমিল ইবতেদা হয় যেটা আমরা যেটা বললাম সেটা মাতবুয়ের ক্ষেত্রে। তো এখন এই তাবি 5 প্রকার হবে। সেই তাবি 5 প্রকারে 1 নম্বরে হবে আপনার সিফাত। 1 নম্বর কি হবে? ঠিক আছে, সিফাত। 2 নম্বরে হবে সিফাত সবসময় মাউসুফকে অনুসরণ করবে। সিফাত কাকে অনুসরণ করবে? সবসময় মাউসুফকে অনুসরণ করবে। এরপরে যদি আমরা আসি তাকিদ। হুম, তাকিদ মুআক্কাদ, এই যে আমরা এগুলো বলি না, তাকিদ সবসময় তার আগেরটাকে অনুসরণ করবে। আচ্ছা, 3 নম্বরে কি হবে? 3 নম্বরে বাদল। 3 নম্বরে হচ্ছে বাদল। এগুলো আস্তে আস্তে সব ব্যাখ্যা হবে, সব ব্যাখ্যা করা হবে। এরপরে 4 নম্বরে যেটা হবে, কি লিখতেছে আরবি ইংলিশ সব মিলে। তো 4 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে হরফে আতফ, কিংবা আরফে
আতফু বিল হুরুফ, ঠিক আছে, আতফু বিল হুরুফ। হরফে আতফ যেগুলো আছে সেগুলো, হ্যাঁ, মানে কনজাংশন জাতীয় হরফ। এবার 5 নম্বরে হবে যে আতফে বয়ান। কি হবে? আতফে বয়ান, ঠিক আছে, এটা হবে কি আতফে বয়ান, আতফে, হ্যাঁ, এই 5টা, এই 5 ধরনের শব্দ হচ্ছে সবসময় তাবি হিসাবে আসবে বাক্যে। এই বাক্যে, যে কোনো ধরনের বাক্যে এই 5 ধরনের শব্দ সবসময় কি পাবো? তাবি হিসাবে পাবো। এর শুরুতে মাতবু থাকবে, সেই মাতবু যে কারণে এই আরব, যে আরব গ্রহণ করেছে এরাও ওই কারণে একই আরব গ্রহণ করবে। কি বললাম? এদের শুরুতে আরেকটা শব্দ থাকবে, সেই শব্দটা, হ্যাঁ, যে মাঝখানে কি আরো কিছু থাকতে পারে শব্দ, এই মানে সিফাত মাউসুফ, এরপরে তাকিদ মুআক্কাদ, হ্যাঁ, এদের মাঝখানে কিংবা বাদাল, এই বাদাল গুলো এর মাঝখানে আতফে, এগুলোর মাঝখানে আতফে বয়ানের মাঝখানে। আচ্ছা, এই সেগুলো তো আমরা দেখবো, এই প্রত্যেকটা যখন টপিক বিস্তারিত আলোচনা করব তখন আমরা বুঝবো যে কে আসবে কে আসবে না, কিভাবে আমরা বুঝবো, কিভাবে আমরা চিনবো যে সিফাত মাউসুফ কে এবং সিফাত কে মাউসুফ কে, সেটাকে আমরা চিনবো কিভাবে, কিংবা এর মাঝখানে কিছু আছে কিনা, এইগুলো আমরা কিভাবে বুঝবো, সেগুলো আমরা এখন আলোচনা করব না, আমরা আস্তে ধীরে আলোচনা করব। তো আজকে শুধু আমরা এখানে পড়বো সিফাত, আজকে শুধু আমরা কি বলবো? সিফাত। তো এই সিফাতটা শেষ করে ফেলবো আজকে, তারপরে আমরা তাকিদ, তারপরে আমরা বাদল, তারপরে আমরা কি বলবো যে হরুফ, আতফে হরুফ, আর একটা হচ্ছে বায়ান। তো এখন আমরা একটু সিফাত সম্পর্কে জানার চেষ্টা করি, যে সিফাতের পরিচয়টা দেখি, ঠিক আছে। তো এতটুকু আমাদের ক্লিয়ার। তাবি হচ্ছে এই 5 প্রকার, তাবি মানে 5 প্রকার। এই তাবি মানে মাতবুআকে অনুসরণ করবে, এর আগের শব্দকে অনুসরণ করে ইআরাব গ্রহণ করবে, এতটুকু বুঝলাম। তো আমি এরপরে এটা মুছে দেই, এটা মুছে দিয়ে আমরা চলে যাব সিফাতে, আজকে প্রথম প্রকারের আলোচনা, ঠিক আছে। একটু ভিডিওটা লং হলেও আপনাদের জন্য ভালো, যারা শিখতে ইচ্ছুক তাদের জন্য, কারণ এই বেসিক গুলো সাথে সাথে না মানে শিখে যদি বেসিকের প্র্যাকটিসটা যদি না করতে পারি সাথে সাথে, তো এটা থেকে আমরা কোনো ভালো কিছু বুঝতে পারবো না, এটা ফিলিং, আমাদের ফিলটাও বেশি একটা আসে না। তো আমরা আসি সিফাত। তো আমরা যদি সিফাত বলি, সিফাত যদি বলি, তো এখন সিফাত কি? সিফাত হচ্ছে যে, সিফাতের পরিচয় যদি বলি, যে যে পদ বা যে শব্দটা নিজের পূর্ববর্তী এস এম অথবা সেই এস এম এর সাথে সম্পর্কযুক্ত, হুম, অন্য কোনো এস এম এর দোষ গুণ অবস্থা বর্ণনা করে, তাকে সিফাত বলে। কি বলে? যে এর পরিচয়। তো এর পরিচয় যদি আমরা বলি, হুম, এর পরিচয় যদি আমরা বলি, তো পরিচয়তে আমরা কি বলবো? যে এস এম, এভাবে বলবো, মানে যে পদ, বইতে যেভাবে আর কি এখানে আছে, যে পদ মানে যে শব্দ নিজের, কি বলছে কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, নিজের, নিজের, নিজের পূর্ববর্তী, নিজের পূর্ববর্তী, নিজের পূর্ববর্তী এস এম এর, নিজের পূর্ববর্তী আরেকটা এস এম থাকবে, এস এম এর কি, অথবা সেই এস এম এর সাথে, এস এম বা এস এম এর সাথে সম্পর্ক, হুম, অথবা এখানে বলি অর, অর, যে এর সাথে সম্পর্কিত। বাংলা আমি এবার বলে দিই, মানে যে পদ নিজের পূর্ববর্তী, মানে যে একটা শব্দ তার নিজের পূর্ববর্তী এস এম অথবা ওই পূর্ববর্তী এস এম এর সাথে আবার অন্য একটা সম্পর্কযুক্ত এস এম আছে, সেরকম যদি কিছু হয়, মানে পূর্ববর্তী এস এম অথবা এস এম এর সাথে সম্পর্কিত, হুম, এস এম এর সাথে অন্য কিছু সম্পর্কিত, তার দোষ গুণ অবস্থা বর্ণনা করে। যে পদটা কি করবে? এই এই পদের তার আগে যে পদটা আছে তার দোষগুণ, অথবা তার আগে যে এস এমটা, সেই এস এম এর সাথে অন্য কেউ যদি সম্পর্কিত থাকে তার দোষগুণ অবস্থা বর্ণনা করবে, তাকেই বলা হবে কি? সিফাত। যেই পদটা বর্ণনা করছে, যে বর্ণনা করছে, আর যার বর্ণনা করা হয়েছে, যার দোষগুণ বর্ণনা করেছে, সে হচ্ছে কি? মাউসুফ। যার দোষগুণ বর্ণনা করা হয় তাকে কি বলা হয়? মাউসুফ। আর যে বর্ণনা করেছে তাকে বলা হবে সিফাত। যে দোষগুণটা বর্ণনা করছে সে হচ্ছে সিফাত। এই ব্যাপারটা একেবারে ক্লিয়ার। আর যার দোষগুণ বর্ণনা করা হয়েছে সে হচ্ছে মাউসুফ, অর্থাৎ যার দোষগুণটা বর্ণনা করা হয় সে কি? মাউসুফ। আর যে যে দোষগুণ বর্ণনা করে সে হচ্ছে সিফাত। তো চলেন
আমরা এবার সিফাতের প্রকারভেদটা আমরা একটু দেখি। তো উদাহরণটা আমরা আস্তে আস্তে দেখবো। এভাবে বলতে পারি যে রাজুলুন আলিমুন, ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে বুঝি। রাজুলুন আলি আলিমুন। আচ্ছা, দেখেন এখানে তাবি মাতবু আমেলে মানবী এই যে এতক্ষণ শিখেছি না, সেটার সম্পর্ক এই এখানে এই রজুলুনে এটা একটা ইসমে নাকিরা মারেফা সার এত কিছু দরকার, এটা কি মুনসরিফ না গয়র মুনসরিফ এত কিছু এখন আমরা এটা পরে এগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি, তো এখন আর এগুলো এখন আর বলার কিছু নাই, এগুলো আমরা পরে শিখবো। তো সেগুলো সম্পর্কে আমার ভিডিও আছে, আপনারা দেখতে পারেন কিভাবে বাক্য গঠন করতে হয়, তারকিব করতে হয়, কিভাবে এগুলো আমরা বলেছি। তো এই রজুলুন শব্দটা যে কারণে পেশ হয়েছে আর আলিমুনেও সেই একই কারণে পেশ হয়েছে, ঠিক আছে। আর এটা শুরুতে আমেলে ইবতিদা আছে, যেহেতু কোনোটা ইসেম। আর এই এখানে কার দোষ গুণ বর্ণনা করেছে, যে ব্যক্তিটি কি জ্ঞানী, একটা গুণ আছে ওর ভিতরে জ্ঞানের গুণ আছে, তাহলে ব্যক্তিটি জ্ঞানী, তাহলে লোকটি জ্ঞানী, রজলুন আলিমুন। তাহলে এ হচ্ছে এই যে এই লোকটা এই যে বলছে এ হচ্ছে মৌসুফ, হুম, মৌসুফ। আর যার দোষ গুণ বর্ণনা করছে এ হচ্ছে সিফাত, এ হচ্ছে সিফাত, ঠিক আছে। এইটাই হচ্ছে সিফাত। এই যে সিফাত চিনছি, মানে সিফাত আগে মাউসুফ আগে থাকে, সিফাত পরে থাকে, মাউসুফ আগে থাকে, সিফাত পরে থাকে, এই সংজ্ঞা অনুযায়ী এটা আমরা বুঝলাম, ঠিক আছে। তা এখন বলেছিল পরবর্তী যে এস এম, এই যে এ বর্ণনা করছে ব্যক্তির ব্যাপারে, আলিমুন, আলিমুনটা কি বর্ণনা করছে এই ব্যক্তির ব্যাপারে, যে ব্যক্তি কেমন, ঠিক আছে। যে দোষগুণ বর্ণনা করে সে হচ্ছে কি সিফাত, আর যার দোষগুণ বর্ণনা করছে সে হচ্ছে মাউসুফ। এই যে লোকটির দোষগুণটা কি, এই লোকটা ওনার তো দোষগুণ বর্ণনা করছে, ওনার দোষগুণ হচ্ছে উনি একজন আলেম, তাই ওনার সিফাত এটা ওনার গুণ, উনি জ্ঞানী, আর এই লোকটা হচ্ছে মাউসুফ। ক্লিয়ার? এবার আসি এর প্রকারভেদ। বা এখানে কি ডিরেক্টলি যে এস এমটা এই এস এম সম্পর্কে সরাসরি, আবার এই এস এম এর সাথে যদি আরো কিছু সম্পর্ক থাকতো, দ্বিতীয় এই এস এমটার সাথে মাউসুফের সাথে যদি কোনো কিছু সম্পর্ক থাকতো, তাহলে আবার অন্যরকম আমরা সংজ্ঞা যেটা বলেছি সেটা আমরা দেখবো। এখন এর প্রকারভেদে গেলে এই ব্যাপারটা বুঝবো। তো চলেন আমরা প্রকারভেদে চলে যাই। সিফাতের প্রকারভেদ, ঠিক আছে। পরিচয় শিখলাম উদাহরণের মাধ্যমেও, এবং প্রকারভেদটা আমরা একটু দেখব, যে এর প্রকার। আচ্ছা, এর প্রকার, এটি দুই প্রকার, এটি দুই প্রকার। এক নম্বরে সিফাতে হাকিকি, হুম, সিফাতে হাকিকি। দুই নম্বরে হচ্ছে সাবাবি, হুম, সাবাবি। এক নম্বরে হচ্ছে সিফাতে হাকিকি, দুই নম্বরে হচ্ছে সিফাতে সাবাবি। এক নম্বরে হচ্ছে সিফাতে হাকিকি, দুই নম্বরে সিফাতে হাকিকি। এটা দ্বারা সরাসরি, এটা কি লিখতে যায় কি হয়, এটা সরাসরি ইসেমের দোষ গুণ বর্ণনা করে, করে বর্ণনা করে। এটা সরাসরি, মানে যে এসএমটা সরাসরি বর্ণনা করে, আর এটা এসএম এর সাথে সম্পর্কিত, এসএম এর দোষ ডট ডট দোষ গুণ বর্ণনা করে। ওই যে আপনি সংজ্ঞা শিখেছিলেন, সংজ্ঞা কি শিখেছিলেন, যে দোষ গুণ বর্ণনা করে, কার যে যে দোষ গুণ বর্ণনা করে, যে এস এম এর সরাসরি কোন এস এম এর আমি বর্ণনা করতেছি আপনার দোষ, ঠিক আছে। কিংবা আপনি একজন ভালো মানুষ, আপনি একজন ভালো মানুষ, ঠিক আছে, এরকম। এখন আপনার আপনি যে মানুষ, সে মানুষটা হচ্ছেন আপনার মাউসুফ, আর আপনার যে গুণ সেটা হচ্ছে ভালো। এই ভালো গুণটা বর্ণনা করতেছে কে,
যে ভালো গুণটা ভালো গুণটা বর্ণনা করতেছে যে কে ভালো, আপনি, আপনি ভালো, কে ভালো, আপনি ভালো। তাহলে এই যে দোষগুণ বর্ণনা করছে সেটা হচ্ছে আপনার সম্পর্কে। আর যদি আপনি আমার মাধ্যমে বুঝেন যে তো আমি আপনার দোষগুণ বর্ণনা করতেছি, আপনি খারাপ, আপনি খারাপ, মানে আপনি, আমি হচ্ছি খারাপ, আপনি, এভাবে বললে জিনিসটা হয়, জিনিসটা অন্যরকম, এভাবে তো ভাষা হয় না। তো আমি বলতেছি যে আমি খারাপ আর কি, আমি খারাপ, আর আপনাকে বলতেছি আপনি, যে আমি বলো খারাপ আপনি, খারাপ আপনি, তার মানে আমি হচ্ছি কি সিফাত আর আপনি হচ্ছেন মাউসুফ, এভাবেও বলতে পারেন। ঠিক আছে? তো আর আমার এটা হচ্ছে এক নাম্বারটা, যেটা হাকিকি, সেটা হচ্ছে সরাসরি দোষগুণ বর্ণনা করবে কার, দোষগুণ বর্ণনা করবে কার, সরাসরি মাউসুফের। যেরকম একটু আগে বললাম, এরকম উদাহরণ যদি দেখি, রজলুন আলিমুন, আলিমুন, এই যে দেখেন তাবি মাতবুয়ের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং আমেলে মানবীর কাজও শুরু হয়ে গিয়েছে। তো এই ব্যাপারটা আমরা এখন যদি দেখি যে এই যে রজলুন হচ্ছে মাউসুফ আর এটা হচ্ছে সিফাত, এই আলিমুন রজলুনের দোষগুণ বর্ণনা করছে। ঠিক আছে? যে রজলুন ব্যক্তিটা কেমন, যে তিনি একজন আলেম। ঠিক আছে? তিনি একজন আলেম। তো এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি এই শব্দের অবস্থা দেখে। আর এটা হচ্ছে তার মানে এটা মাউসুফ আর এটা হচ্ছে সিফাত। তার মানে এই রজলুনের সাথে অন্য কোনো এসএম এর কোনো সম্পর্ক নাই। তার মানে এটা হবে এক নম্বর সিফাতে হাকিকি, মানে যে এসএমটা সরাসরি তার শুরুতে যে এসএম আছে তার দোষগুণ বর্ণনা করবে, সেই এসএমটাই মানে সেই বাক্যাংশটুকু হবে সিফাতে হাকিকি, সিফাতে হাকিকি। আর এভাবে যদি বাক্যটা এভাবে না হয়, যদি এভাবে হয় যে যে হুম, একটু দেখছি যে রজুলুন, রজুলুন আলিমুন কেন পেশ হচ্ছে বলতে পারেন? ওই যে সামনে ইবতিদা আছে, এক নম্বর নিয়ম, তাবি মাতবু এর কারণে তাবিআকে, এটা হচ্ছে তাবি, এটা হচ্ছে মাতবু, ঠিক না? এরপরে আবুহু, হুম, এটা কি আবু হু। আচ্ছা, এখন দেখেন যে লোকটির পিতা কি আবু, এই হু কাকে মার্জা করেছে, মানে কার প্রতি ইন্ডিকেশন দিয়েছে, মানে কার প্রতি ইঙ্গিত, ইঙ্গিতটা করেছে এই যে রজুলের প্রতি। লোকটির পিতা, লোকটির পিতা আলেম, তার মানে এই এস এম এর সাথে সম্পর্কিত এই আবুটা, মানে এই যে আলেম যে বর্ণনা করবে, আলেম যে দোষটা বর্ণনা করবে রজুলেনের, সেই রজুলেনের বর্ণনা করার কোনো সুযোগ নাই এখন, কারণ এই রজুলেনের সাথে সম্পর্ক কে, আবু। লোকটির পিতা, লোকটির পিতা, লোকটির পিতা, যিনি কি, মানে যিনি আলেম, যিনি আলেম, রজলুন আবু, রজলুন আবু লোকটির পিতা, হুম, লোকটির পিতা হু, তিনি কি আলেম। তার মানে এখানে লোক, এই লোকটির পিতাকে বলা হয়েছে আলেম, লোকটির পিতাকে বলা হয়েছে আলেম, লোকটিকে আলেম বলা হয়নি। কিন্তু আগের বাক্যে দেখলাম কি লোকটিকে আলেম বলা হয়েছিল, লোকটিকে। যেরকম এটা আমি একটু আবার লিখে দিই যে রজলুন আলিমুন, এই যে দেখেন এখানে এই সরাসরি লোকটিকে আলেম বলা হচ্ছে, কিন্তু এই বাক্যে সরাসরি লোকটিকে আলেম বলা হচ্ছে না, বলা হচ্ছে কাকে, তার পিতাকে বলা হচ্ছে। ঠিক আছে? তো এখন এই পিতা যেহেতু আলেম, এটা হচ্ছে আহ, লোকটিকে বলা হয়নি যেহেতু সরাসরি, তাহলে এটা হচ্ছে সিফাতে সাবাবি। এই ধরনের ঘটনাকে বলা হবে সিফাতে সাবাবি, মানে সরাসরি লোক এই মাউসুফকে বুঝাবে না। হ্যাঁ, এই সরাসরি যে এসএমটা, সেই এসএমটাকে মাউসুফ হিসাবে বলবে না। সরাসরি এই যে সিফাত, এটা হচ্ছে তো সিফাত, সিফাতের পূর্ববর্তী যে এসএম আছে সেই এসএম কে সরাসরি কি বলা হবে না, মাউসুফ বলা হবে না। সেই এসএম এর সাথে এই যে সেই এসএম এর সাথে যদি অন্য কেউ সম্পর্ক থাকে তাকে বলা হবে মাউসুফ, মানে লোকটির পিতাকে এখন মাউসুফ বলা হবে। আর এখানে কি বলা হবে, সরাসরি লোকটিকে মাউসুফ বলা হবে। এই যে প্রথম প্রথম নিয়মে সরাসরি লোকটিকে মাউসুফ বলা হবে, হ্যাঁ, আর এটা তো সিফাত। আর দ্বিতীয়তে কি হবে, প্রথমে এই লোকটির সাথে যিনি সম্পর্কিত তাকে মাউসুফ বলা হবে, লোকটিকে বলা হবে না। ক্লিয়ার? এবার আসি, তাহলে আমাদের সিফাতের ব্যাপারটা শেষ হয়ে গেল। তো এখন আমরা একটু ব্যাপারটা বুঝলাম উদাহরণ সহকারে। এক নম্বরের ক্ষেত্রে 10টা নিয়ম খেয়াল রাখতে হবে। এক নম্বরের ক্ষেত্রে কয়টা নিয়ম,
যে সিফাতে হাকিকির ক্ষেত্রে 10টা নিয়ম, অর্থাৎ সিফাত ও মাউসুফের মধ্যে 10টা বিষয় থাকা আবশ্যক। এই যে যে শব্দটা আমরা আবার একটু লিখি, যে 1 নম্বর নিয়ম, থাকতে হবে। ঠিক আছে, যথা, এখন 10টা বিষয় আমরা একবারে উদাহরণের মাধ্যমে বুঝি। রাজুলুন আলিমুন। দেখেন তাবি মাদবুত অবশ্যই আছে, আর এখানে আমিল ইবতিদাতাও আছে। তাই এটা হচ্ছে কি তাবি, আর এটা হচ্ছে মাতবু। প্রথম অংশটা মাতবু হয়, দ্বিতীয় অংশটা তাবি হয়, সেটাও বুঝলাম। এবং এখানে শুরুতে একটা কি আমিলে মানুবি আছে, যে আমিলটাকে মানুবির ইবতিদা বলা হবে, কারণ ফেল মুদারিটা এখানে হয় না, সেটাও বুঝলেন। আর সেই তাবি মাতবু হিসাবে আবার 5 প্রকার বলেছিলাম, সেই 5 প্রকারের সিফাত আমরা শিখছি। সেই সিফাত আবার 2 প্রকার, সেটাও আমরা শিখলাম। যে একটা হচ্ছে সিফাতে হাকি, এটা সিফাতে সাবে। আমরা এখন শিখছি কি সিফাতে হাকিকি। সিফাতে হাকিকি যদি হতে হয় কোনো সিফাতকে, তাহলে তার ভিতরে সিফাত এবং মাউসুফের ভিতরে 10টা নিয়ম থাকতে হবে, 10টা রুলস থাকতে হবে। সেই 10টা রুলস যদি থাকে তাহলে আমরা বলবো। এখন যদি আসি, যে যদি বলি আপনারা অলরেডি ওই বেসিক গুলো শিখে এসেছেন, তো এখানে আমি মুখে বলে দিচ্ছি, আশা করি সেগুলো লেখার দরকার হবে না। আপনি বুঝবেন, আপনি বুঝবেন, অবশ্যই বুঝবেন যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। দেখেন 1 নম্বরে, যদি মাউসুফটা নাকেরা হয়, এই ভিডিওতে অলরেডি এগুলো আলোচনা করেছি, নাকেরা ক্লাস আছে। যদি নাকেরা হয় অথবা মারেফা হয়, মাউসুফ যদি নাকেরা বা মারেফা হয়, তাহলে এ, সিফাত ও মারেফা বা নাকেরা হবে। অর্থাৎ ধরেন এটা এখন নাকেরায় আছে, তাই এটাও নাকেরা। এটা ধরেন বলতে কি এটা নাকেরাই আছে, কারণ মাউসুফ মানে মারেফার কোনো চিহ্নই নেই, যে 7টা নিয়ম ছিল সেটার কোনো আলামতই নাই, তাই এটা মারেফা মানে নাকেরা। তাই এটাও নাকেরা হয়েছে, মাউসুফও নাকেরা হয়েছে। আর যদি এটা মারেফা হতো মাউসুফটা, তাহলে এটাও মা মারেফা হতো। তার মানে এটা 2টা নিয়ম গেল, ঠিক আছে। এরপরে আসেন, হুম, 3 এবং 4। 3 4-এর ভিতরে কি হবে? তিন তিন হচ্ছে এটা যদি আপনার মুজাক্কার হয়, এটাও তাহলে মুজাক্কার, তাহলে এটা এখন মুজাক্কারে আছে, মানে পুরুষবাচক, তাই এটাও পুরুষবাচক হয়েছে। আর যদি 4 নম্বর বলেন, 4 নম্বর এটা যদি মহিলাবাচক হয় বা মুআন্নাস হয়, তাহলে এটাও মুআন্নাস হবে। মানে মাউসুফ যা হবে সিফাতও তাই হবে। এটা মুআন্নাস হলে এটাও মুআন্নাস, মাউসুফ মুআন্নাস হলে সিফাতও মুআন্নাস। 5 নম্বরে, যে 5 নম্বরে যদি মাউসুফ কি হয় ওয়াহেদ হয়, তাহলে সিফাতও ওয়াহেদ হবে। মাউসুফ যদি কি হয় তাসনিয়া হয়, সিফাতও তাসনিয়া হবে। মাউসুফ যদি জামা হয়, এরপরে এই সিফাতও জামা হবে। শর্ত কিন্তু এই শেষ। এরপরে 7 নম্বর শেষ। এবার আসেন 8 9 10। মাউসুফ যদি পেশ বিশিষ্ট হয়, তাইলে সিফাতও পেশ বিশিষ্ট। মাউসুফ যদি জবর বিশিষ্ট হয়, সিফাতও জবর বিশিষ্ট। মাউসুফ যদি জের বিশিষ্ট হয়, তাহলে এটাও জের বিশিষ্ট। এটা হচ্ছে 1 নম্বরের। এই 10টা বিষয় বুঝছি না? কি কি 10টা বিষয়? মাউসুফ যা হবে সিফাতও তাই হবে। 10টা বিষয় বললাম না? এই সেই 10টা বিষয়। এবার আসেন সিফাতে সাবাবি, আর এটা করে আজকের মতো আমাদের এখানে আশা করি ক্লাসটা শেষ করে দিব। এরপরে আমাদের পরবর্তী টপিক নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আসব। আসেন আমরা 1 নম্বরের সিফাতে হাকিকির বিষয়টা বুঝলাম। এবার 2 নম্বরে যেটা আমরা শিখব, 2 নম্বরে 5টি বিষয় থাকতে হবে, ঠিক আছে। 2 নম্বরে 5টি বিষয় থাকতে হবে। 2 নম্বরে কি থাকতে হবে? 5টি বিষয় থাকতে হবে। সেটা হচ্ছে যে মাউসুফ মারেফা হলে বা নাকেরা হলে ওই একই আগের মতোই, মাউসুফ যদি মারেফা বা নাকেরা হয়, মাউসুফ এখানে যেই থাকবে ওই যে আগেরটায়, আবু হু যদি বলি, আবু হু, ঠিক আছে। আচ্ছা, আবু হু মানে এখানে মাউসুফ হচ্ছে এটা, ঠিক আছে। এখন এ রজলুন না, এটা যদি মারেফা হয় বা নাকেরা হয়, তাহলে সিফাতও কি মারেফা নাকেরা হবে। হুম, সিফাতও মারেফা মানে মাউসুফ এখানেও একই কথা, সিফাত মারেফা নাকেরা হলে ওই একই হবে। আর যদি এই মুআন্নাস মুজাক্কার, এটার ভিতরে আর হবে না। সিফাতে সাবাবিতে কি হবে না, 5টা জিনিস নাই। দেখেন ওই হাকিকির ভিতরে যে 5টা জিনিস ছিল, সেই 5টা জিনিস নাই। কি কি নাই? মুজাক্কার মুআন্নাস নাই, ওয়াহেদ, তাসনিয়া, জামাআ, এই 5টা জিনিস নাই।
হ্যাঁ, এটা শুধু আছে মারেফা বা নাকেরা হলে, মাউসুফটা মারেফা বা নাকেরা হলে সিফাতও মারেফা নাকেরা হবে, এবং মাউসুফটা যদি জবর জের পেশ এই তিনটা হয় তাহলে সিফাতটাও জবর জের পেশ, এই পাঁচটা ঘটনা ঘটবে। বোঝা গেছে? হ্যাঁ, এই হচ্ছে আমাদের সাবাবির উদাহরণ। এই হচ্ছে আমাদের সিফাতের সাবাবির উদাহরণ। এরপরে যদি আমরা আরেকটু বিষয় দেখি, যে কখনো কখনো জুমলায় খবরিয়াকে সিফাত হিসেবে ব্যবহার করা হবে। কখনো কখনো দেখা যাবে আমরা জুমলায় খবরিয়াকে জুমলায় খবরিয়াকে সিফাত হিসাবে ব্যবহার করে থাকি। জুমলায় খবরিয়াকে সিফাত হিসাবে ব্যবহার করে, তখন যেটা হবে মাউসুফটি ইসমে নাকেরা হবে। হুম আচ্ছা, আমরা একটা উদাহরণের মাধ্যমে এই কথাটা শেষ করে দেই, যে কখনো কখনো এই ব্যাপারটা কি হবে, ই হবে, এই জুমলায় খবরিয়া হবে। তো এখন একটু আমরা আসি, যে এই কথাটা বলি যে কিভাবে এখানে হবে। সিফাতে হাকিকির ব্যাপারটা একটু বললাম, যে সাবাবির কথাটা আমরা সেটা পুরো বিস্তারিত দেখলাম উদাহরণ সহ। এবার আমরা একটু দেখব জুমলায় খবরিয়া হলে কি হবে। হুম যে জুমলায় খবরিয়া হলে কে, সিফাতটা, সিফাত জুমলায় খবরিয়া কি হবে, সিফাত। সিফাত যদি জুমলায় খবরিয়া হয়, হুম তখন কি কি করতে হবে, মাউসুফটি ইসমে নাকেরা হবে। তখন মাউসুফটি কি হবে, ইসমে নাকেরা হবে। আমি তো মুখে বলে দিচ্ছি, উদাহরণে চলে যাবো, এখনই উদাহরণে চলে যাব। উদাহরণটা হচ্ছে যে জানি, যে এখানে আমরা জানি না, পুরো বাক্যটা লিখি, যা নি যা আনি রজুলুন আবুহু হুম যা আনি রজুলুন আবুহু আলিমান। আলিমুন। আচ্ছা, এখন এই বাক্যের মধ্যে, এই বাক্যের মধ্যে যে জুমলায় খবরিয়া কে হয়েছে, সিফাত, এখানে সিফাত হিসাবে কে আছে, দেখেন সিফাত তো এটা আপনি আলিমুন বুঝতে পারছেন, রজলুন আবুহু লোকটির পিতা, আলিমুন, তার মানে এই পুরোটা অংশ মাউসুফ। এখানে মাউসুফটা তখন নাকেরা, এখানে মাউসুফ অংশ যেটা আসছে সেটাকে নাকেরা আসছে, কে আবুহু, এই যে হুম আপনার এটা নাকেরা হিসাবে ধরতে হবে এখানে। হ্যাঁ, কিন্তু এটা মারেফায় পড়ে গেছে, এই যে হু এটা ইসমে দমির, এই দমিরটা কিন্তু মারেফা হবে। কিন্তু এখানে এই যে ইসমে, এখানে বলছে জুমলাতে একটা ইসমে নাকেরাটি এ, একটি দমির থাকবে, ঠিক আছে, সেই দমিরটাকে আমরা, এই দমিরটাকে আমরা জানি মারেফা, কিন্তু এক্ষেত্রে নাকেরা আচরণ করবে, কারণ এই সিফাতের কারণে। কারণ এখন এই অংশটুকু জুমলায় খবরিয়া হয়েছে, কি হয়েছে, জুমলায় খবরিয়া হয়েছে, জুমলায় খবরিয়ার কারণে এটা নাকের হয়েছে। আর মানে কে এখানে মাউসুফ, হু হচ্ছে মাউসুফ, তাই এটা নাকেরা হয়েছে। তাহলে এটা আমরা বুঝলাম জুমলাটি এর সিফাত হচ্ছে আলেম, আর ইসেমটা হু হচ্ছে নাকেরা, ঠিক আছে, এটা দমিরটা নাকেরা হয়েছে। তো এই হচ্ছে আমাদের মূল আলোচনা। তাহলে এখানে খবরিয়া এই যে অংশটুকু, ঠিক আছে, জাহানি রজলুন, যে আমার কাছে একজন ব্যক্তি আসলো, ফেল ফাইল এটা দিয়ে পড়ে আমরা পরে ব্যাখ্যা এই তারকিব দেবো। আমাদের এখানে তারকিবের ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে দেখে আসতে পারেন। এরপর এই বড় বড় বাক্যগুলোকে কিভাবে পড়তে হবে সেগুলো আমি সামনে আসবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে সিফাতের ব্যাপারটা শেষ করলাম। এরপরে আসবে তাকিদ। তাকিদটাও কি আমিলে মানবীর উদাহরণ, কারণ আমরা জানি 5 প্রকার, সেই ব্যাপারটা আমরা শিখলাম। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।